বিরতিহীন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। বাস ভাড়ায় নৈরাজ্য বন্ধে বিআরটিএর অভিযান, হাফ ভাড়ার দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। কুমিল্লায় কাউন্সিলর সহ 2 জনকে খুনের ঘটনায় পরিস্থিতি থমথমে, এখনো আটক হয়নি কেউ, হয়নি মামলাও। আগামী বছরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু, জানালেন সালমান এফ রহমান। বেক্সিমকো সহ প্রস্তুত কয়েকটি ওষুধ কোম্পানি। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির সব ওয়ার্ডে চলছে করোনা টিকা প্রয়োগ। 25 নভেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচারণায় বন্ধ হয়নি সহিংসতা, বিদ্রোহীর কারণে বিপাকে নৌকার প্রার্থীরা। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। বাস ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় আজও অভিযান চালাচ্ছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বেলা 11টায় শুরু হয় এই অভিযান। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয় এরই মধ্যে কয়েকটি বাসকে জরিমানা করা হয়েছে। এদিকে হাফ ভাড়া চালু এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর বকশীবাজার মোড়ে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের ছাত্রছাত্রীরা। একই দাবিতে নীলক্ষেত মোড় ও সায়েন্স ল্যাবেও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে সায়েন্স ল্যাব মোড় থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, কিছুক্ষণ আগেও আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বিক্ষোভে শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন, এবং তারা তো হাফ পাস চালু এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলছেন, এবং একই সাথে আপনি তো ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, বিআরটিএর অভিযান সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। প্রথম বিষয়টি হচ্ছে, আমি যদি এখানে আসলে একটু চিত্র দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, যেটি হচ্ছে ছাত্ররা যখন আন্দোলন একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছিল, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছিলাম যে নিউ মার্কেট এলাকা থেকে আসলে সেখান থেকে একেবারেই সাদা পোশাকে কিছু ছেলে পেলে তারা আসলে ধাওয়া করে, আপনি এখনো যদি দেখানোর একটু দেখতে পারেন যে এখনো কিন্তু দেখছেন যে একেবারেই সাদা পোশাকে কিছু ছেলে, তারা কিন্তু লাঠি সোটা নিয়ে যারা পোশাক পরিহিত যে সকল ছাত্ররা ছিল তাদেরকে কিন্তু আসলে ধাওয়া দিচ্ছে। এবং এখনো নিউ মার্কেট যে এলাকাটি রয়েছে, সায়েন্স ল্যাব যে এলাকাটি রয়েছে, এই এলাকাতে আমরা কিন্তু এখনো সেই একই অবস্থা দেখতে পাচ্ছি। যখন প্রায় 1:15 থেকে 20-এর দিকে স্কুলের যে সকল স্কুল কলেজের যে সকল শিক্ষার্থীরা তারা আসলে 2 দফা দাবি জানিয়েছিল যে হাফ ভাড়া নেওয়া হবে, তার পাশাপাশি নারীদের যেই চলাচল সেটা নিশ্চিত করা হবে। তারপরেই যখন তারা চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি যে এই ঘটনাটি আসলে ঘটা শুরু করে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারাও এই ঘটনাস্থলে ছিলেন, এবং তাদের অনেকটা উপস্থিতিতে আমরা দেখেছি তারা সেটিকে মীমাংসা করার চেষ্টা করলেও তারা প্রথম দফায় মীমাংসিত হয়ে গেল। তারপরে আবার ঠিক 5 মিনিট আগে আমরা দেখেছি যে নিউ মার্কেট এলাকা থেকে সাদা পোশাক ধরে প্রায় 35 থেকে 40 জন তারা কিন্তু একেবারে সাদা পোশাকে তারা লাঠি সোটা বাঁশ নিয়ে আমরা দেখেছি যে একেবারে স্কুল কলেজগামী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন ঠিক সেই জায়গাতে তারা দৌড়ে এসেছে, এবং এখনো তারা সে জায়গায় অবস্থান করছে। আমরা আসলে এখন সায়েন্স ল্যাবের ব্রিজের উপর দাঁড়িয়েছি, এবং ঠিক ল্যাবের যে মোড়টি রয়েছে সেই মোড়ের সামনে এখনো আসলে বেশ দূরে আমাদের থেকে ক্যামেরা যতটুকু দেখানো সম্ভব হচ্ছে সেখানে আমরা দেখছি, আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনো ধাওয়া দেওয়ার চেষ্টা করছে, এবং বিশেষ করে যারা স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, যারা পোশাক পরিহিত ছিলেন, মূলত তাদেরকেই ধাওয়ার ঘটনা ঘটছে বলে আমরা এখন এখান থেকে বুঝতে পারছি। এবং ওইখানে যে ঘটনাটি ঘটেছে আমি যদি একটু দেখানোর যতটুকু দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু সাদা পোশাকে যারা এই বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে চাচ্ছেন তাদেরকেই দেখতে পাচ্ছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসলে কোথায় অবস্থান করছে? আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে চাই, সেখানে দুটি প্রসঙ্গ বলতে হয়। তারা যেটি দাবি করছেন যে তারা আসলে সেটিকে নিবৃত করার চেষ্টা করছেন, যে দুই পক্ষের যেই হাতাহাতিটি হয়েছে বা হাতাহাতি হতে নিয়েছিল সেটিকে তারা আসলে প্রতিহত করেছেন। যদিও বাস্তবতা বলে যখন সাদা পোশাকধারী এরা যখনই গায়ে হাত তোলা শুরু করেছে, সেক্ষেত্রে তখন আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একেবারেই নীরব ভূমিকা পালন করছেন। যদিও তারা বলছেন এখানে প্রত্যেকটি এলাকা ভাগ করে দেওয়া আছে, প্রত্যেক তাদের নিজ নিজ এলাকা থেকে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে মূল ঘটনাটি ঘটেছে সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেট
মার্কেটের যে মাঝামাঝি জায়গাটি, সেই জায়গাটিতে এখানে সায়েন্স ল্যাবে বা নিউ মার্কেট জোনের যিনি এডিসি রয়েছেন শাহেন শাহ, তিনি যেটি দাবি করেছেন যে তারা আসলে পুরো বিষয়টিকে নিবৃত করার চেষ্টা করছেন, কিন্তু তারা এক পাশে থাকাকালীন অবস্থায় গত 8 থেকে 10 মিনিট আগে আমরা যেটা দেখতে পাচ্ছি, গণমাধ্যম কর্মীরা যেখানে উপস্থিত ছিলেন সেখানে আমরা দেখেছি যে সাদা পোশাক যারা হঠাৎ করে রাস্তার অন্য পাশ দিয়ে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে আবারও এই একই রকম ধাওয়া করেন। এখনো আসলে বোঝা যাচ্ছে না, যদি আমি দেখানোর চেষ্টা করি আসলে যে ঘটনাটি এখন ঘটছে সেটি এই সায়েন্স ল্যাবের মোড় থেকে আসলে বেশ প্রায় আধা কিলোমিটার দূরে, যার ফলে পুরোপুরি বিষয়টা আরেকটু জানাবেন, শিক্ষার্থীদের যে বিক্ষোভ সমাবেশ ছিল সেটি কিন্তু শান্তিপূর্ণই ছিল সকাল থেকে এখন কিছুক্ষণ আগ পর্যন্ত, তাহলে কেন এই হামলা চালানো হচ্ছে? এই বিষয়টি নিয়ে আমরাও যারা গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত ছিলাম সেখানে এই বিষয়টি নিয়ে আমরাও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আসলে প্রশ্ন তুলেছিলাম। তারা যেটি বলছেন যে যারা এখানে দাবি মূলত করছিলেন হাফ পাশে ভাড়ার জন্য, তারা তাদের কাছে ঠিকমতো করে যখন তারা বলেছেন যে আমরা এখন চলে যাব, ঠিক সেই মুহূর্তে কারা ওই পাশ থেকে এসেছেন সেই বিষয়টি তারা নিশ্চিত করে কিন্তু একেবারেই কিছু বলতে চাননি। এখন আমরা দেখতে পাচ্ছি 8 ছাত্র সংগঠন যাদের আসলে বেলা 12টার সময় এখানে সংগঠনের যে মানববন্ধন করার কথা ছিল তাদেরকে আমরা 12টা থেকে 2 ঘন্টা দেখতে পাইনি, তারা এখন এখানে এসেছেন, এটা মিছিল করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখিয়েছি যে সিভিল পোশাকে, সাদা পোশাকে বেশ কিছু যুবক 25 থেকে 30 জনের মতো যুবক যারা লাঠি সোটা নিয়ে এগিয়েছেন, তাদের কিন্তু নিবৃত করার জন্য এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদের সঙ্গে যাননি, বরং তারা তাদের যে জায়গাটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। সব মিলিয়ে বলা যায় যে শান্তিপূর্ণ মিছিলটি বা যে শান্তিপূর্ণ অবস্থানটি এখানে ছিল সেটি কিন্তু একেবারে এখন বিরাজ করছে। এবং এখন যদি আমি একটু দেখানোর চেষ্টা, আপনি দেখতে পাচ্ছেন সেই যুবক যাদের কথা বারবার করে বলা হচ্ছিল তারা কিন্তু এখন আবার একই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন একেবারে সাদা পোশাকে, প্রত্যেকের হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, এই পাশে তারা দাঁড়িয়ে আছেন। কিন্তু দুঃখজনক হলে সত্য যে ঠিক তার আধা কিলোমিটার দূরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এক জায়গায় নীরবে দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু এই জায়গাতে তারা মুখী করছে না, বরং যেই দিক থেকে মিছিলটি আসছে সেই দিকে তারা অবস্থান করছেন। এখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা এখানে মিছিলের মতো করছে এবং তারা কিন্তু সেখান থেকে আবার সেই লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসেন। এখানে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা নিয়ে আসলে প্রশ্ন তোলাই যায়। সেক্ষেত্রে এই পুরো বিষয়, যদিও এইখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখন আমরা দেখতে পাচ্ছি তারা সেখান থেকে নিবৃত করার চেষ্টা করছেন, বরং যারা এখান থেকে যাচ্ছেন তাদেরকে কিন্তু তারা ফেরত পাঠানোর চেষ্টা করছে। এবং তারা যেটি বলছেন যে আমি যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগেও যখন ঘটনাটি ঘটে তখন তারা কিন্তু দুই পক্ষ একই সাথে ছিল, সেই জায়গায় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝখানে থেকে তারা আসলে এটাকে সমাধান করার চেষ্টা করছে। সব মিলে বলা যায় যে 2 দফা দাবির মুখে বা 2 দফা দাবি রেখে তারা কিন্তু আজকের যেই সমাবেশটি সেটিকে তারা শেষ করেছেন। এখন সেই 2 দফা আগামী 48 ঘন্টার মধ্যে মানা না হলে তারা আগামী পরশুদিন 25 তারিখে আবার তারা এই সমাবেশ কর্মসূচি পালন করবে। খালেদ রায়হান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা এই ঘটনার আরো বিস্তারিত আপনার মাধ্যমে জানতে পারবো। কুমিল্লা সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সালেহ সহ 2 জনকে হত্যার একদিন পরও এখনো মামলা হয়নি। জোড়া খুনের ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ। এদিকে কাউন্সিলর হিসেবে সোহেল এলাকার উন্নয়নে সবসময় কাজ করতেন উল্লেখ করে দুর্বৃত্তদের দ্রুত বিচার চান এলাকাবাসী। মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও শ্রমিক লীগ নেতা হরিপদ সাহা স্বজনদের ভিড়। বেলা 11টার দিকে ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয় মরদেহ। সোহেলের বাড়িতে মরদেহ পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। জনপ্রিয় এই কাউন্সিলরকে এক নজর দেখতে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। উনি কেমন মানুষ ছিলেন? 17 নং ওয়ার্ডের প্রতিটা গলি গলি আপনি যদি ঘুরেন তাহলে আজকে প্রমাণ পাবেন। উনি বালা মানুষ আসিল, বালা মানুষে আজকে এই দুনিয়া থেকে উঠাই নিছে। রোড দিছে, ড্রেন করে দিছে, খুবই ভালো, অনেক কিছু করছে আমাদের এলাকার জন্য। সোমবার বিকেলে মুখোশধারী সন্ত্রাসীরা শহরের সুজানগরে কাউন্সিলর কার্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি চালায়। পরে হাসপাতালে মারা যান কাউন্সিলর সোহেল ও তার সঙ্গে থাকা হরিপদ। এই ঘটনায় আহত আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। আমি আসামিকে চাইতেছি মৃত্যুর জন্য ফাঁসি চাই। আমাদের কাউন্সিলর, এরকম কাউন্সিলর 50 বছর আর পাবো না। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা ঘটার পরপরই আমরা দুষ্কৃতিকারীদের ধরার জন্য অভিযান শুরু করেছি। আমাদের বেশ কয়েকটা টিম অভিযান চালাচ্ছে, অভিযানটি চলমান আছে। জোড়া খুনের ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
আগামী বছরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে এই তথ্য জানান তিনি আরও বলেন, দেশে টিকা উৎপাদনে এরই মধ্যে ইনসেপ্টার সাথে চীনের চুক্তি হয়েছে। যে কোনো সময় উৎপাদনে যেতে পারবে কোম্পানিটি। এছাড়া বেক্সিমকো 4 থেকে 6 সপ্তাহের মধ্যে পুরো প্রস্তুত হয়ে যাবে এই প্রক্রিয়ায়। সরকারিভাবেও টিকা উৎপাদনে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ভারতের সিরাম থেকে কেনা অক্সফোর্ডের টিকার বাকি অংশ আগামী মাস থেকে আসা শুরু করবে বলে জানান তিনি। আগামী বছরের প্রথম 3 মাসের মধ্যে পুরোটাই পাওয়া যাবে বলে জানান সালমান এফ রহমান। এছাড়া মিট দ্য রিপোর্টার্সে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের অনলাইনে সংবাদ প্রকাশে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। 2-3টা কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যারা বেসরকারি খাতে টিকা নিয়ে কাজ করতেছে, কিন্তু এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, যেটা উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, যে বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে। বিশ্বাস করি আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকাদান। এই কার্যক্রম চলবে আগামী 3 দিন। সকাল 9টা থেকে শুরু হয়ে টিকা দেওয়া হবে বেলা 4টা পর্যন্ত। টিকা দিতে সকাল থেকে কেন্দ্রগুলোয় রয়েছে প্রত্যাশীদের ভিড়। বিশেষ এই কর্মসূচিতে নিবন্ধন করা ব্যক্তিদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন মানুষও টিকা নিতে পারছেন। টিকাদান কেন্দ্রেই রাখা হয়েছে নিবন্ধনের ব্যবস্থা। এছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশপত্র দিয়েও নেওয়া যাচ্ছে টিকা। প্রথম ডোজ নেওয়ার 2 মাস পর একই কেন্দ্র থেকে নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। এর আগে গত 16 থেকে 19 নভেম্বর ঢাকার কড়াইল বস্তিতে টিকা প্রয়োগ করা হয়। সে সময় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নিম্ন আয়ের এলাকাগুলোতে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে এটা অনেক কাজে আসবে। তাছাড়া যেহেতু সরকার এটা করছে, নিয়ম এটা করতে হবে, নিজেও বাঁচতে হবে, সবাইকে বাঁচাতে হবে। আমাদের জন্য ভালো হয়েছে, এটা আমরা খুশি হয়েছি। ওয়ার্ডে আসার জন্য আমরা সুযোগ মতো দিতে পারছি। অনেক কেমনে কি করে আমরা জানি না, অনেকভাবে দিলে তো আমাদের সুবিধা। আমরা অনলাইনে মেসেজ আইতে সময় লাগে, আরে না এতে আমরা সরাসরি পাওয়া যাইতেছি। চেয়ার দিয়ে দিছি, স্বাচ্ছন্দ্যে মানুষ যেন বসে সুন্দর পরিবেশে টিকা দিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। 100% টিকা দেওয়া উচিত সবার। 2টা করে টিকা দিলে মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, সচেতন থাকে। আজকে মাস্ক ব্যবহার করতো না, এখন করে। টিকাদান কর্মসূচির আরও খবর জানবো। রাজধানীর গুলশানের কালাচাঁদপুর থেকে আমাদের সাথে সরাসরি আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আজকের যে টিকাদান কর্মসূচিতে মানুষের আগ্রহ কেমন, এবং এর আগে যখন কড়াইল বস্তিতে দেওয়া হয়েছে সেই সময়ের ব্যবস্থার সাথে এখনকার যে ওয়ার্ডগুলোতে দেওয়া হচ্ছে সেই ব্যবস্থার আসলে কতটুকু পার্থক্য রয়েছে বা মানুষ কতটা স্বস্তিতে দিয়ে যেতে পারছেন, এটি জানবো। আরেকটি বিষয়, যারা নিবন্ধন করেননি তারা কতটা সহজে স্পটে নিবন্ধন করতে পারছেন? দেখুন, আজকে কিন্তু আসলে যে টিকাটি গণটিকা দেওয়া হচ্ছে সেখানে যারা নিবন্ধন করেছেন, SMS পাননি, তারা দিতে পারছেন, এবং একই সাথে যারা কখনোই নিবন্ধনের জন্য আবেদন করেননি তারা তাদের যে জাতীয় পরিচয়পত্র সেটি নিয়ে আসলেই কিন্তু এখানে এসে তাৎক্ষণিকভাবে টিকা দিতে পারছেন, এবং পরে তাদের যে নিবন্ধন সেটি আসলে করা যাচ্ছে। এবং একই সাথে 18 বছরের বেশি যা বয়স যাদের এখনো পরিচয়পত্র পায়নি তারাও কিন্তু টিকা দিতে পারছে জন্ম সনদ সেটি দিয়ে। তবে এই জন্ম সনদের ক্ষেত্রে একটি বিষয় তৈরি হয়েছে, সেটি আপনাকে একটু জানিয়ে রাখি, যে যারা সেই জন্ম সনদ তারা পাবেন না, তাদেরকে একটি টিকা কার্ড দেওয়া হচ্ছে, সেই টিকা কার্ডটি তাদেরকে রাখতে হবে। তবে ভবিষ্যতে তাদের এই টিকার যে সনদ সেটি আসলে হবে কিনা সেটিও কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনাকে একটু জানাতে চাই যে টিকা প্রত্যাশীদের ভিড় সম্পর্কে যদি আমি বলি, আমি কালাচাঁদপুরের যে কেন্দ্রটিতে আছি এখানে আজকে 500 জনকে টিকা দেওয়া হবে। 2টি বুথ করা হয়েছে, প্রতিটি ওয়ার্ডেই 2টি বুথ করা হয়েছে। একটি বুথ যেখানে 250 জনকে দেওয়া হবে,
পুরুষদের একটি বুথ যেখানে 250 জনকে দেওয়া হবে। আমরা সবশেষ যে তথ্য পাচ্ছি সেটি হচ্ছে যে এই কেন্দ্রটিতে নারীদের যে বুথ সেখানে 225 জনের বেশি টিকা দেওয়া হয়ে গেছে এবং পুরুষদের ক্ষেত্রে 180 জনের মতো এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। নারীদের আর 25 জন দিতে পারবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে নারীদের যে ভিড় সেটি কিন্তু 25 জনেরও বেশি এবং পুরুষদের ক্ষেত্রেও অনেক ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি, যেটি আপনি নিজেও দেখতে পাচ্ছেন। তো সবাই আসলে টিকা পাবে কিনা, আজকে পাবে কিনা সেটি নিয়েও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা আছে। তবে আজকে বেলা 4টা পর্যন্ত এখানে টিকাদান কর্মসূচি চলবে এবং আজকে যদি কেউ টিকা দিতে না পারেন সেক্ষেত্রে আগামীকাল আবার 9:30 থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে 3 দিন এই টিকাদান কর্মসূচি চলবে, প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে 500 জন করে। সেই হিসেবে ঢাকা 2 সিটি কর্পোরেশনে প্রতিদিন 64,000-এর মতো টিকা দেওয়া হবে। যেটি আদিল, আরেকটা বিষয় একটু খুব ছোট করে জানতে চাইবো, সেটি হচ্ছে ঢাকা শহরে অনেক ভাসমান মানুষ আছেন যাদের জন্ম সনদও নেই এবং যাদের ন্যাশনাল আইডি কার্ডও নেই, তাদের টিকা নেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত? দেখুন, আজকে যাদেরকে আমরা দেখেছি জন্ম সনদ বা যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আসলে টিকা নেয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তার কারণ এখানে যারা আছেন তারা বলছেন যে যে কোনো একটি নম্বর প্রয়োজন হয় টিকার নিবন্ধনের ক্ষেত্রে, সেই নম্বরটি যাদের নাই সেক্ষেত্রে আসলে তারা এই মুহূর্তে নিতে পারছেন না, এটি আমরা আসলে লক্ষ্য করতে পারছি। তবে যাদের জাতীয় পরিচয়পত্র আছে, জন্ম নিবন্ধন আছে, তারা যে এলাকাতেই থাকেন না কেন ঢাকা 2 সিটি কর্পোরেশনের যে কোনো ওয়ার্ড থেকে কিন্তু তারা টিকা নিতে পাচ্ছেন। তো আমার কাছে কালাচাঁদপুর থেকে এটি ছিল সর্বশেষ। সিটি কর্পোরেশন টিকাদান কর্মসূচির খবরাখবর জানছিলাম। গত এক সপ্তাহে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের 90 ভাগই টিকা নেননি। এদের মধ্যে 51 ভাগ মানুষই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ জটিল নানা রোগে আক্রান্ত ছিলেন। সবচেয়ে বেশি মারা গেছেন 50 থেকে 60 বছর বয়সীরা। করোনা মোকাবিলায় সারা দেশে টিকা কর্মসূচি চলছে। এ পর্যন্ত টিকা পেয়েছেন 31 ভাগ মানুষ। গত 2 মাস ধরেই দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 27,000। এর মধ্যে গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে 31 জনের। এদের মধ্যে টিকা নিয়েছিলেন মাত্র 3 জন, বাকি 32 জন অর্থাৎ 90 ভাগ মানুষই টিকা নেননি। এদের মধ্যে পুরুষ 20 জন আর নারী 11 জন। করোনা প্রতিরোধে টিকা নিতে পারা এবং টিকার দুটো ডোজ শেষ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই কোভিড মোকাবেলা করবার জন্য। কাজে আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব যারা এলিজিবল, যারা টিকা গ্রহণ করবার জন্য উপযুক্ত, যাদের টিকা গ্রহণ করতে কোনো বাধা নেই, তাদের খুব তাড়াতাড়ি টিকাটি গ্রহণ করা উচিত। দীর্ঘদিন ধরে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি বিকল বা ক্যান্সারের মতো রোগ রয়েছে, করোনায় তাদের মৃত্যু বেশি। পরিসংখ্যানে দেখা যায় মৃতদের 56 ভাগের ডায়াবেটিস, 51 ভাগের উচ্চ রক্তচাপ, 25 ভাগের বক্ষব্যাধি ও 17 ভাগের হৃদরোগ ছিল। এছাড়াও কিডনি, লিভার ও ক্যান্সারে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বেশি। তারা কিন্তু করোনা আক্রান্ত হওয়ার সাথে সাথেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে হাসপাতালে ভর্তি হবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। বিশেষ করে যারা কোমরবিডিটি তারা কিন্তু অবশ্যই টিকা নেবেন। তাহলে কিন্তু আমরা করোনার সংক্রমণ রোধ করতে পারবো, এর লাগাম টেনে ধরতে পারবো, নিজেকে, দেশের মানুষকে আমরা সবাই সুস্থ থাকতে পারবো। এই ব্যাপারে যেন কেউ ঢিলাঢালা ভাব বা খামখেয়ালি ভাব, গাছ চারা ভাব এসব যেন না করে না। গত এক সপ্তাহে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের 75 ভাগের বয়স 50 বছরের বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের 4 জনের মধ্যে মা ও শিশু মারা গেছেন। সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা মারা যান। চিকিৎসকরা জানান তাদের মধ্যে মা প্রিয়াঙ্কার শরীরের 72% ও 5 বছরের শিশু অরূপের শরীরের 67% পুড়ে গিয়েছিল। দগ্ধ বাকি 2 জন অরূপের বাবা সুধাংশু এবং নানি শেফালির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার রাজধানীর মুগদা থানার মাতব্বর গলিতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়। পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা দেখবেন,
দলের সিদ্ধান্ত না মানলে মন্ত্রী এমপি কাউকেই ছাড় নয়, জাহাঙ্গীরকে বাদ দিয়ে আওয়ামী লীগের বার্তা। মুন্সিগঞ্জ সদরের চরকেওয়া ইউনিয়নে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরোধের জেরে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে 6 নম্বর ওয়ার্ডের নলবুনিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাত্তার সরকারের স্ত্রী শিউলি বেগম জানান, সোমবার সন্ধ্যায় সাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মেম্বার প্রার্থী বজলুর রহমানের সমর্থকরা। ভোর 6:30টার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, আপেল প্রতীকের মেম্বার প্রার্থী বজলুর রহমানের সমর্থকদের সাথে বর্তমান মেম্বার ইমরান কবিরের সমর্থকদের সঙ্গে বিরোধের জেরে নিহত সাত্তারকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় একাধিক গ্রামের নৌকার ক্যাম্প ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ বিষয়ে আরও জানবো সহকর্মী শুভ ঘোষের কাছ থেকে, তিনি এই মুহূর্তে আছেন ঘটনাস্থলে। শুভ, এই ইউপি নির্বাচনকে ঘিরে সারা দেশে সংঘর্ষের ঘটনা কম বেশি হয়েছে, কিন্তু মুন্সিগঞ্জে সংঘর্ষের পরিমাণ অনেক বেশি। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তৎপরতার অভাব আপনার চোখে পড়েছে কিনা, আর এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা? আসলে এই যে তৃতীয় দফা যে আসন্ন ইউপি নির্বাচনটি যে প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু মুন্সিগঞ্জে যে 9টি ইউনিয়নে আগামী 28 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলোতে কিন্তু যারা নৌকা প্রতীকের আসলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, মূলত আসলে তারা নৌকার প্রতীক না পাওয়ার পর থেকে কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত প্রতীকের বরাদ্দের পর থেকেই কিন্তু যে এই যে বিদ্রোহী প্রার্থী এবং যে নৌকা প্রতীকে যেসব প্রার্থীরা রয়েছে তাদের কর্মী সমর্থকরা কিন্তু একের পর এক যে নির্বাচনী সহিংসতায় আসলে কিন্তু সংঘর্ষে জড়িয়েছে এবং এই ধারা কিন্তু এখনো চলছে। এবং এই ঘটনার পর থেকে কিন্তু একটি ঘটনার পরে পুলিশ আসলে বেশ কয়েকজনকে আটক করছে এবং ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর এবং শক্ত অবস্থানে থাকার পরেও কিন্তু একের পর এক এইসব ঘটনা কিন্তু আসলে ঘটেই চলেছে। এবং গতকালকেও আমরা শ্বাসরোধ করে এক ব্যক্তিকে আসলে এই মুন্সিগঞ্জ সদরের যে চরকেয়া ইউনিয়ন রয়েছে সেখানে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে যেমন দাবি করেছে। মাত্র একদিনের ব্যবধানে আজকে সকালেও কিন্তু এই শ্বাসরোধ করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। মূলত এই ঘটনার পরে আমরা যে পরিবারের যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন যে গতকাল সন্ধ্যায় আসলে যে চরকেরা ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ড রয়েছে সেখান থেকে আসলে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। মূলত 2 মেম্বার প্রার্থীর যে সমর্থকদের বিরোধের জেরেই আসলে তাকে পানিতে ডুবিয়ে হত্যার পর আসলে রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এই ঘটনার পর কিন্তু পুরো ইউনিয়ন জুড়ে কিন্তু একটি থমথম অবস্থা বিরাজ করছে এবং নির্বাচনের আগে এই যে একটি উত্তপ্ত পরিবেশ, এটি নিয়ে কিন্তু নির্বাচনে আসলে কেমন সুষ্ঠু পরিবেশ থাকবে এটি নিয়ে কিন্তু শঙ্কার মধ্যে রয়েছে সাধারণ ভোটাররা। তবে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সহিংসতার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে সহকর্মী শুভ ঘোষ। এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা ও নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার চণ্ডীপুর বাজার ও পদ্মা বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে কয়েকজন দুর্বৃত্ত শামসুল ইসলাম সুমনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। সে সময় 2টি কার্যালয়ের চেয়ার টেবিল সহ নির্বাচনী সরঞ্জাম ভাঙচুর করে। প্রতিবাদে কর্মী সমর্থকরা বিক্ষোভ করে। এই ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দায়ী করলেও তা অস্বীকার করেছেন নৌকার প্রার্থী কামাল হোসেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের একটা দল সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে দেখা করেছেন। তাদের সাথে সাক্ষাৎ শেষে এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এখন আপনারা আমার অতিথি, আমাদের স্বাভাবিক আইনের মত পার্থক্য থাকবে, আমারও আপনাদের সাথে আইনে মত পার্থক্য আছে। আপনারা যেই 401 ধারার উপধারা 1-এর কথা বলেছেন, উল্লেখ করেছেন একজন, যে সেখানে কোথাও
সেখানে কিন্তু একটা কথা বলা আছে, বিদেশ বলা নাই, সেখানে যেটা বলা আছে যে শর্তযুক্ত অথবা শর্তমুক্ত, আনকন্ডিশনাল। এই হ্যাঁ, তো কথা হচ্ছে যে সেইখানে দুটো শর্ত দেওয়া হয়েছিল। তো আমি ওই আইনের দিকে আমি যাব না। কথা হচ্ছে যে আপনারা যে স্মারকলিপি দিয়েছেন এবং এটা তো পরেই দিয়েছেন, সেখানে যে এটা আমি অবশ্যই এক্সামিন করব এবং আপনারা জানেন যে এখানে মতামতের ব্যাপারে আলাপ আলোচনার প্রয়োজন আছে এবং সেটাও আমরা করব আর এখানে আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে দেখেন, যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন কিন্তু ওনার পরিবারের যে আবেদন, সেটাকে মানবিক দিক থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছিলেন এবং দেখার পরে তখন কোনো দাবি কিন্তু তুলতে হয় নাই, উনি নিজেই ওনাকে মুক্ত করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানবিকতার কমতি আমাদের নাই, আমরা মানবিকতা দেখাতে জানি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন। তো আমি আপনাদের এটা নিলাম, বললাম আমি যেটা মনে করি যে আজকেই এখন প্রিমেচিওর আমার আপনাদের সাথে যদি কিছু বলে দিই সেটা সঠিক হবে না। আমাকে একটু সময় দেন, আমি এটা নিয়ে আলাপ আলোচনা করবো এবং কেউ জানে বেঁচে থাকুক জানে বেঁচে না থাকুক এটা আমাদের উদ্দেশ্য নয়, এইটুকু আমি বলবো, এটা আমাদের উদ্দেশ্য নয়। আর ওনার চিকিৎসা তো হচ্ছে এখানে, সেটাও আপনারা জানেন, আমিও জানি, আমি অস্বীকার করবো না, আমি আই এম কিপিং মাইসেলফ ব্রিফড অন দ্যাট, এটাও আমি আপনাদেরকে বলবো। তো আমি এটা নিয়ে একটু আলাপ আলোচনা করি, তারপরে এক্সামিন করার পরে অবশ্যই আমরা তো এই যে ফাইলটা এটা আমার সাথে এখন, তো অবশ্যই সেটা আমি এই ফাইলটা ডিসপোজ অফ করি নাই। তার কারণ হচ্ছে যে আপনারা 21 তারিখে আমাকে বলেছিলেন আপনারা আসবেন, আমি যদি তার আগে ডিসপোজ অফ করে দিতাম তাহলে কিন্তু আজকে আলাপ আলোচনার কিছুই থাকতো না। তো আমি সেই জন্য ডিসপোজ অফ করি নাই, আপনাদের কথাগুলি শোনার পরে আমরা করব। তো সেই কারণেই আমি এটা রেখেছি। আমরা নিশ্চয়ই এটার দিকটা আমরা দেখব এবং দেখার পরে আমরা আমি তো বলেইছি যে ওনার তো কথা হচ্ছে যে এই আলাপ আলোচনা আমি অবশ্যই মানে এই সিদ্ধান্ত নেওয়াটা যতটুকু এটা গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যায় সেইভাবেই আমরা এই সিদ্ধান্ত নেব। তো আমরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক অনেক ভালো কথা আমার ব্যাপারে বলেছেন, কিছু সত্য কিছু, আমি অত বড় লয়ারও না, আপনাদেরকে এই ঘটনাটার জন্য ধন্যবাদ। আমি ছোট্ট একটু আতিথ্যতার জন্য আপনাদেরকে একটু বসায় রাখবো, তা আপনারা আমার আতিথ্যতা গ্রহণ করলে আমি কৃতার্থ। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এবং আমরা যারা এসেছি তাদের পক্ষ থেকে এবং যারা আমাদের জন্য শত শত আইনজীবী অপেক্ষা করছেন তাদের পক্ষ থেকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথাগুলো শোনার জন্য, এটা আমাদের মনে থাকবে। যেহেতু আপনি আমাদের সবাই সদস্য আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে ওই আপনার যে কথা যে আপনি যে ডিসপোজ অফ করেননি এটা বলার জন্য ইন্টারেস্টিংলি বেগম খালেদা জিয়ার মুক্তির যে প্রজ্ঞাপন, ওখানে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে। একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আবেদন এবং আইন ও বিচার বিভাগের মতামতের আইনগত মতামতের ভিত্তিতে। সুতরাং আইনগত মতামতের ভিত্তিতেই কিন্তু 401-1 তারাই কিন্তু বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সুরক্ষা বিভাগ। সুতরাং আমার মনে করি যে আপনি যে ফাইল সেক্ষেত্রে এই আইনের মতামতটা নিশ্চয়ই 401-এর উপরে আইনগতভাবে হবে, সেটা আমাদের এইটা তো ঠিক যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির আইনজীবীদের একটি দল, তার সাথে কথা বলার সময় গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, সেই বিষয়ে আমরা জানছিলাম। হামলা, ভাঙচুর আর পাল্টাপাল্টি অভিযোগের নির্বাচনেও দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা। একাধিক বিদ্রোহী প্রার্থীর কারণে বিপাকে পড়েছেন দল ও সমর্থিত প্রার্থীরা।
দর্শক, আমরা এই খবরে আসবো কিছুটা পরে। এই মুহূর্তে আমরা আবারও সচিবালয়ে যেতে চাই, যেখানে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আইনজীবীরা সরাসরি আইনমন্ত্রীর সাথে এখনো কথা বলছেন। গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরতে চাই। আমরা সরাসরি যাচ্ছি সচিবালয়ে, আইনমন্ত্রীর দপ্তরে। আইনমন্ত্রী সেখানে গণমাধ্যম কর্মীদের সাথে বলেছেন যে তারা আইনজীবীদের, বিএনপির আইনজীবীরা যেই ফাইল সেখানে দিয়েছেন, যে কাগজপত্র দিয়েছেন 401 ধারার ব্যাখ্যা দিয়ে, সেই বিষয়গুলো তিনি দেখবেন, পর্যালোচনা করবেন সময় নিয়ে, তারপরে তিনি সিদ্ধান্ত জানাবেন। আমরা যাচ্ছি পরের খবরে। যে খবরটি বলছিলাম যে হামলা, ভাঙচুর আর পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জমজমাট প্রচার। তৃতীয় ধাপের এই নির্বাচনেও দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা। একাধিক বিদ্রোহী প্রার্থীর কারণে বিপাকে পড়েছে দল সমর্থিত প্রার্থীরা। তৃতীয় ধাপের নির্বাচনেও বিদ্রোহীদের নিয়ে বিভক্ত হওয়ার পাশাপাশি বাড়ছে সংঘাত সহিংসতার ঘটনা। কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচর উপজেলার 24টি ইউনিয়নে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এসব ইউনিয়নে প্রায় সবগুলোতেই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী হয়েছেন অনেক নেতা। আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমার বিশ্বাস তার নৌকাটা ডুবে যাবে, সেই নৌকাকে উদ্ধার করার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। যিনি আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন, আমরা কিন্তু নৌকার বিপক্ষে না, আমরা উনার বিপক্ষে অবস্থান নিয়েছি। দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হওয়ায় বিপাকে পড়েছেন নৌকার প্রার্থীরা। এজন্য গোপনে বিদ্রোহীদের সহযোগিতার অভিযোগ অনেক নেতার বিরুদ্ধে। নেতা কর্মীরা তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আমি নৌকা পাওয়ার পরেও আমি খুব বেকায়দায় পড়ে আছি। ফেনীর ছাগলনাইয়া ও পরশুরামের 8 ইউনিয়নের মধ্যে 3 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 5টিতে বিদ্রোহী হয়ে দল থেকে বহিষ্কার হয়েছেন 5 জন। তবুও ভোটের মাঠ ছাড়তে চান না তারা। আবার স্পষ্ট হলো যে আজকে যারা প্রার্থী আছে সারা বাংলাদেশে, কোনো দলের কোনো প্রার্থী নেই। স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্ত করবে আগামী পর্যায়ে থেকে আমরাও দাবি করব। সারা বাংলাদেশে 350 লোক নৌকা পরাজিত হয়েছে, আমাদেরও খারাপ লাগে। আমরা এখানে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছি, আমাদেরও খারাপ লাগতেছে। শেরপুরের নকলা উপজেলার 9 ইউনিয়নে জমে উঠেছে প্রচারণা। তবে কর্মী সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কায় আছেন ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। রিটার্নিং অফিসারগণ আচরণবিধি পর্যবেক্ষণ করছেন। এর মধ্যে কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো অ্যাটেনশন দিয়ে ব্যবস্থা গ্রহণ করেছি। যশোরের শার্শা উপজেলার বাগআছড়া ইউনিয়নে হামলা ও ভাঙচুরের মধ্যেই চলছে প্রচারণা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরের আব্দুল গনি হত্যা মামলার পলাতক আসামি জঙ্গি সালেহিনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। রায়ে মামলার আরেক আসামি জঙ্গি রাকিব মারা যাওয়ায় তার আপিল অকার্যকর করা হয়েছে। মামলার বিবরণীতে জানা যায় 2004 সালে জামালপুরের দুয়ানিপাড়ায় আব্দুল গনি ওরফে গনি গোমেজকে হত্যা করে জেএমবির জঙ্গিরা। মামলার পর 2006 সালে সালেহিন ও রাকিবকে গ্রেপ্তার করা হয়। সে বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 তাদের মৃত্যুদণ্ড দেন। পরে আদেশ বহাল রাখেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জঙ্গিরা। 2015 সালে এক মামলায় হাজিরা দিতে গিয়ে আসামি সালেহিনকে ত্রিশালে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। তখন থেকে সে পলাতক। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আশরাফুল আলম শাকিল নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকার একটি 5তলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, মাদক সেবনের সাথে জড়িত শাকিল বাড়ি থেকে বেরিয়ে 3 বন্ধুর সাথে সেনপাড়া আব্দুর রহমানের 5তলা ভবনে বাস করতেন। দুদিন ধরে মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সোমবার বিকেলে তাকে খুঁজতে এসে ঘর তালা বন্ধ দেখেন শাকিলের স্ত্রী। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে গলা ও হাত পায়ের রক কাটা অবস্থায় মরদেহ দেখে
পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 4 কেজি 100 গ্রাম ওজনের স্বর্ণসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস। সকাল 8:30টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে 26টি বার সহ এসব স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। এছাড়া জব্দ করা হয় 4টি আইফোন, একটি আইপ্যাড। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, সোহেলের 2টি পাসপোর্টে প্রায় 40 বার দুবাই থেকে যাওয়া আসার তথ্য রয়েছে। উক্ত ব্যক্তির প্রাথমিকভাবে পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায় যে উক্ত ব্যক্তি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার এবং উনি সুকৌশলে যে দেখবেন যে সিগারেটের প্যাকেট এবং এর মধ্যে করে স্বর্ণের বারগুলো লুকায়িত অবস্থায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন। কক্সবাজারের মহেশখালীতে র্যাবের কাছে আত্মসমর্পণকারী জলদস্যু আলাউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি মামুন ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন খবরে সোমবার বান্দরবানের লামা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব 15-এর একটি দল। এই মামলার আরেক আসামি আইয়ুবকেও কক্সবাজারের জিলিংজা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে 4টি বন্দুক, একটি 3 কোয়ার্টার বন্দুক, 3টি এলজি ম্যাগাজিন সহ একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। আলাউদ্দিন হত্যা মামলায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের কাছে আত্মসমর্পণ পর গত 5 নভেম্বর জেল থেকে বের হওয়ার পর আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মন্ত্রী, এমপি বা যত বড় নেতাই হোক, দলীয় আদর্শ ও সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বাদ দিয়ে এ বার্তাই দেওয়া হয়েছে। একথা জানিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, সংবিধান পরিপন্থী, ইতিহাস বিকৃতি বা বঙ্গবন্ধুকে নিয়ে কেউ বিতর্কিত মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাড় দেবে না আওয়ামী লীগ। দল থেকে বহিষ্কারের পর গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। তাকে বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, জাহাঙ্গীর বিতর্কিত মন্তব্য করে দলের মূল আদর্শে আঘাত করেছেন। কার্যনির্বাহী কমিটির সব সদস্য এই অপরাধকে ক্ষমার অযোগ্য মনে করছেন। এই ধরনের কর্মকাণ্ড কেউ করলে, কাজ করলে তার এই ধরনেরই শাস্তি হবে এবং এটাই হলো মূল বার্তা, যাতে করে ভবিষ্যতে আর কেউ কর্মকাণ্ডে লিপ্ত না হয় বা এই ধরনের কথাবার্তা না বলে। দলের মূল জায়গায় যদি কেউ আঘাত করে, সে যত বড় শক্তিশালী লোক হোক, সে এই দল করতে পারবে না। শুক্রবার গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর ইস্যুতে 1.5 ঘন্টার বেশি আলোচনা হয়। পরে সিদ্ধান্ত হয়, শুধু জাহাঙ্গীর নয়, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় শৃঙ্খলা যেই ভঙ্গ করবে তাকে কোনো ছাড় নয়। নীতি আদর্শের বাইরে গিয়ে এবং সাংগঠনিক যে সিদ্ধান্ত তার বাইরে গিয়ে নিজেদের মতো করে যদি কোনো বক্তব্য দেন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেন, সে যত বড় নেতাই হবে হোক, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কার্যনির্বাহী সংসদের গত সভার সিদ্ধান্তটি এই রাজনীতির এই অমোঘ বাণীটি আবার পুনরুচ্চারিত হয়েছে। শুধু আদর্শিক জায়গা নয়, যারা দলের সাংগঠনিক সিদ্ধান্ত মানবে না তাদেরকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের তালিকায় মেসি, রোনালদো, নেইমার, এমবাপে। ফল ঘোষণা 17 জানুয়ারি। বিশ্বে করোনা একদিনে 5,400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,43,000। এই নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,74,000। আর এ পর্যন্ত আক্রান্ত 25,83,00,000-এরও বেশি। ইউরোপ জুড়ে প্রকোপ বাড়ছে করোনা ভাইরাসের। ফের দেশে দেশে জোরদার করা হচ্ছে বিধিনিষেধ।
করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ে বিপর্যস্ত জার্মানি। বাঁচতে চাইলে দ্রুত টিকা নিতে নাগরিকদের তাগিদ দিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। করোনার ডেল্টা ধরনকে প্রতিহত করতে টিকার বিকল্প নেই বলছে কর্তৃপক্ষ। এদিকে স্লোভাকিয়ায় টিকা না নেয়া নাগরিকরা আগামী 3 সপ্তাহ শপিং মল, রেস্তোরাঁ এবং জিমে যেতে পারবে না বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার করোনায় সর্বোচ্চ 1241 জন মারা গেছে রাশিয়ায়। সংক্রমণ কমাতে দেশটির কাজান রাজ্যে টিকাপ্রাপ্ত নাগরিক ছাড়া বাকিদের গণপরিবহন ব্যবহার নিষিদ্ধ করেছে রুশ সরকার। এদিকে টিকা কার্যক্রমে জোর দেয়া হলেও যুক্তরাষ্ট্রে সোমবার করোনায় 516 জন মারা গেছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 74,000 মানুষের দেহে। নিজ দেশের জনগণকে ডেনমার্ক ও জার্মানি ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স। সোমবার তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 56 বছর বয়সী জিন করোনার টিকার 2 ডোজ নিয়েছেন। এর আগে কখনো তিনি ভাইরাসটিতে আক্রান্ত হননি। এদিকে যুক্তরাজ্যে সোমবার 44,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। ভারতে গত 24 ঘন্টায় 7,500 নতুন রোগী শনাক্ত হয়েছে, যা 543 দিন পর সর্বনিম্ন শনাক্ত। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফাইজারের করোনা টিকা 12 থেকে 15 বছর বয়সীদের জন্য দীর্ঘমেয়াদে কার্যকর। 2 ডোজ নেয়া কিশোরীদেরকে 4 মাসের বেশি সময় ধরে পর্যবেক্ষণের পর সোমবার এই দাবি করেছে ফাইজার বায়োএনটেক। 2 ডোজের ফাইজারের টিকা করোনায় বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। তবে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এবং বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে হলে আরও তথ্য উপাত্ত ও প্রমাণের প্রয়োজন। 12 বছরের বেশি বয়সীদের 30 মাইক্রোগ্রাম টিকার ডোজ যেন দেয়া যায় সেজন্য শিগগিরই আবেদন করবে ফাইজার। মে মাসে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। আগস্টে 16 ও তার বেশি বয়সীদের পূর্ণ ডোজ দেওয়ার অনুমোদন দেয়া হয়। 4, 5, 6, 7, 8. No, I'm listening to your ticker. Do you ever use mom or dad's stethoscope? We don't bring ours home. Don't bring them home. বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাসে আগুন লেগে শিশু সহ অন্তত 46 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 7 জন। মঙ্গলবার তুরস্ক সীমান্তের কাছে কাপিটান আন্দ্রেভো গ্রামে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানায় উত্তর মেসিডোনিয়া থেকে মোট 52 জন যাত্রী নিয়ে রওনা হয় বাসটি। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 12 জন শিশু ছিল। তাদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা। তবে কী কারণে বাসে আগুন লাগে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হারারেতে নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 96 রান। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন 2 ওপেনার শারমিন আর মুর্শিদা। প্রতিপক্ষের দুর্বল বোলিংয়ের সুযোগে ব্যাট হাতে দাপুটে বাংলাদেশ। মুর্শিদা আউট হন 47 রানে। বি গ্রুপের সবচেয়ে শক্ত দল পাকিস্তানকে হারিয়ে টাইগ্রেসদের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। আজ টানা দ্বিতীয় জয় তুলে নিলে বিশ্বকাপে কোয়ালিফাই করার পথ সহজ হবে। গ্রুপের অন্য 2 দল থাইল্যান্ড ও স্বাগতিক জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটা জয় দিয়েই হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। দ্বিতীয় ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে তারা। করোনার কারণে মনমতো প্রস্তুতি নেয়ার সুযোগ না পেলেও মাঠে তার প্রভাব পড়তে দেয়নি টাইগ্রেসরা। আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেতে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে চান অধিনায়ক নিগার সুলতানা। ছেলেদের ক্রিকেট যখন হতাশায় নিমজ্জিত, তখন নতুন যাত্রা যে নারীদের ক্রিকেটে। দেশে পাকিস্তানের কাছ থেকে টাইগাররা বিপর্যস্ত হলেও উল্টো চিত্র হারারেতে। নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে সেই পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরু নিগার রুমানাদের।
অথচ করোনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা টাইগ্রেসদের যাত্রাটা এমন স্বপ্নের মতো হবে কেউ ভাবেনি। সবশেষ গত বছরের মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল নারী দল। এরপর করোনা প্রকোপ বাড়ায় ব্যক্তি পর্যায়ের অনুশীলনেই আস্থা রাখা ছাড়া উপায় ছিল না। করোনায় সব থমকে গিয়েছিল, ব্যক্তি পর্যায়ে অনুশীলন করাটাও কঠিন হয়ে গিয়েছিল। আমার বাবা মাছ ধরার জাল দিয়ে নেট বানিয়েছিলেন, আর মা বল কুড়িয়ে আনার কাজ করেছেন। অন্য সবাইকেও এমন কষ্ট করতে হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যা বাড়ানোর জন্যই বিশ্বকাপে জায়গা করতে চান অধিনায়ক। বিশ্বকাপে জায়গা করতে পারলে আরো অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাব। সে কারণে বাছাই পর্বের বাধা পেরোনো জরুরি। বাংলাদেশের নারী ক্রিকেট যেভাবে এগুচ্ছে তাতে সামনে ভালো সময় অপেক্ষা করছে। উইকেট কিপার হওয়াটা তার অধিনায়কত্বের কাজটা সহজ করেছে মতনিগারের। আবার দলে থাকা সাবেক 3 অধিনায়কের সহযোগিতাও পাচ্ছেন। একটু আগে ভাগে অধিনায়কত্ব পেয়েছি। দলে 3 জন সাবেক অধিনায়ক থাকাটা আমার কাজকে সহজ করেছে। আমি উপভোগ করছি। গ্রুপ পর্বের 5 দল থেকে 3 দল যাবে সুপার 6-এ। তারপর আবার নতুন করে হিসাব মেলাতে হবে। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2021 সালের দ্য বেস্ট অ্যাওয়ার্ডের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। আগামী বছরের 17 জানুয়ারি অনলাইন অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। পিএসজির 3 তারকা লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে আছেন এই তালিকায়। 11 জনের তালিকায় রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, বায়ার্ন মিউনিখের ফরওয়ার্ড রবার্ট লেভানডোভস্কির নাম। এছাড়া জায়গা পেয়েছেন মোহাম্মদ সালাহ, বেনজেমা, হালান্ড, ডি ব্রুইনা, কান্তে এবং জর্জিনিও। সেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন চেলসির টুখেল, বায়ার্নের হান্সি ফ্লিক, ম্যান সিটির গার্দিওলা, চেলসির কন্তে এবং ইতালির জাতীয় দলের কোচ মানচিনি। আগামী 10 ডিসেম্বর পর্যন্ত ভোট দেয়া যাবে। এরপর বিশেষজ্ঞ প্যানেলের মতামত নিয়ে বর্ষসেরা নির্বাচিত হবে। চ্যাম্পিয়ন্স লিগের রাত 2টায় মুখোমুখি হবে 2 জায়ান্ট, চেলসি ও ইউভেন্টাস। একই সময়ে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে বেনফিকা। নতুন কোচ জাভির অভিষেক ম্যাচে জিতিয়ে নকআউট নিশ্চিত করতে চায় কাতালানরা। এর আগে রাত 12:15টায় আলাদা ম্যাচে লড়বে বায়ার্ন মিউনিখ ও ম্যান ইউনাইটেড। নো ক্যাম্পে সমর্থকদের এমন উৎসবের আমেজ এসেছে বহুদিন পর। ঘরের ছেলে জাভির ডাগআউটে উপস্থিতি দলকে দিয়েছে বাড়তি অনুপ্রেরণা। লা লিগার পর এবার চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের চ্যালেঞ্জ। সবশেষ ম্যাচের জয়ে প্রাণ ফিরেছে দলে। তবে ঘরের মাঠে পর্তুগিজ জায়ান্ট বেনফিকার বিপক্ষে জিততে কঠোর পরিশ্রম করতে হবে কাতালানদের। আক্রমণে ডিপাই কৌতিনীয় ভরসা কোচের। গুরুত্বপূর্ণ ম্যাচে নেই ব্রাথওয়েট, পেদ্রি, ফাতি। এই গ্রুপের 2 ম্যাচ হারায় শেষ ষোলোতে ওঠা কঠিন বার্সার। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও বেনফিকার কাছে হারলে তাই বিপদ, ড্র করলেও শঙ্কা। মুখোমুখি লড়াইয়ে বেনফিকা এগিয়ে থাকায় জয়ের বিকল্প নেই স্প্যানিশ জায়ান্টদের। দল ইতিবাচক ধারায় ফিরেছে, যা জিততে সাহায্য করবে। রক্ষণ আক্রমণ সব দিকেই মনোযোগ বাড়িয়েছে তারা। শেষ 2 ম্যাচ জিতেই নকআউট নিশ্চিত করতে চায়। এইচ গ্রুপের বিগ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি ইউভেন্টাস। 9 পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত। ড্র করলেই পরবর্তী রাউন্ডে উঠবে টুখেলের দল। প্রথম লেগে ব্লুদের হারানো ইউভরা আগেই পা রেখেছে নকআউটে। অ্যাওয়ে ম্যাচে তাই নির্ভর অ্যালেগ্রি শিষ্যরা। এর আগে ভিয়ারিয়ালের আতিথ্য নেবে ম্যান ইউনাইটেড। সোলশায়ারকে বরখাস্তের 2 দিনের মধ্যেই মাঠে নামছে রেড ডেভিলরা। অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে জিতলে নকআউট নিশ্চিত হবে রোনালদোদের। 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে শীর্ষে ইউনাইটেড। তবে দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও 7। তাই রোমাঞ্চকর লড়াইয়ের আশায় ফুটবল প্রেমীরা। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। ধন্যবাদ সবাইকে। যেই বৃষ্টি, ট্রেনই তো